ট্রাভেলিং আসলে স্পোর্টস বাইক কোনোভাবেই সুটেবল না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল করছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রিলায়েবিলিটি এবং পাওয়ার। এই যে লাস্ট 10টা দেশের ট্রিপে গিয়েছি আমি কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করে যাইনি। বিহারে তো আমাকে জিজ্ঞাসা করছে নাম কি, আমি বললাম যে নাম মোহাম্মদ মাজদাক চৌধুরী, মুসলিম। এখন তখনই তো আতঙ্ক শুরু হয়ে যায়। বাইক রাইড করতে যারা পছন্দ করেন আজকের পর্বটা তাদের জন্য। দর্শক আসসালামু আলাইকুম, বাংলাদেশ প্রতিদিনে আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন ইন্টারন্যাশনাল বাইক রাইডার মাজদাক চৌধুরী। আমরা একটু কথা বলতে তার সাথে। মাজদাক, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আই ফিল ইমেন্স প্লেজার আজকে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। আমরা শুরুতে জানতে চাই যে আপনার বাইক ভ্রমণের শুরুটা আসলে কিভাবে হলো? যেহেতু ইন্টারন্যাশনাল বললেন তাহলে ইন্টারন্যাশনাল গল্পটাই শুরু করি। তো বেসিক্যালি বাংলাদেশ থেকে প্রথম 2016 সালে খুব বড় একজন ইন্টারন্যাশনাল রাইড করেছিলেন, বাংলাদেশ থেকে বাইক নিয়ে খারডুংলা গিয়েছিলেন। তো তখন থেকে মনে হলো যে না, বাংলাদেশ থেকে বাইক নিয়ে যখন দেশের বাইরে বা ক্রস বর্ডার ট্যুর করা পসিবল, তা আমি চিন্তা করলাম যে ওয়াই নট, আমিও একই প্রসেসে কিছু করে বা কিছু করার ট্রাই করি। বাট তখন স্টাডি করার পর দেখলাম যে বাংলাদেশ থেকে আমাদের আশেপাশের দেশ যেগুলো শুধুমাত্র ইন্ডিয়া, নেপাল, ভুটান, এই কয়টা দেশ পর্যন্তই ট্রাভেলটা লিমিটেড ছিল বাই রোড। আর এর আগে দেখলাম যে বাই রোড একজন ইন্ডিয়া, নেপাল, ভুটান করার পর উনি বাইক শিপমেন্ট করে মালয়েশিয়া বা থাইল্যান্ড ওদিকে পাঠিয়েছিলেন, সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশ করেছিলেন। তা আমার মনে হলো না, আমি আর একটু ডিফারেন্ট কিছু করি, যে বর্ডারগুলো বা যে দেশগুলো কেউ এক্সপ্লোর করেনি। তো ওই জায়গা থেকে আসলে ট্রাভেলিং প্ল্যানটা শুরু হয়। অ্যান্ড দেন 2019-এ যখন চিন্তা করলাম যে ইন্ডিয়ার পর আর কি দেশ আছে, কারণ আমাদের তো দেখা যাচ্ছে তিনো দিকেই হচ্ছে ইন্ডিয়া, একদিকে হচ্ছে বে অফ বেঙ্গল আর তিন দিকে হচ্ছে ইন্ডিয়া। সো আমাদের প্রথম দেশ যদি আমি বাই রোড শুরু করি ট্রাভেল বা ইন্টারন্যাশনাল ট্রাভেল, আমার ইন্ডিয়া অতিক্রম করতে হবে। তারপরের চ্যালেঞ্জটা হচ্ছে এরপর কোথায় যাব। আর ভিসা রিলেটেড কিছু জটিলতা আছে। আমরা জানি যারা ইন্ডিয়ান ভিসা আমরা পেয়ে থাকি, ট্রাভেল করি, আমরা জানি যে পোর্ট এন্ডোর্সমেন্ট একটা ব্যাপার থাকে, আমরা চাইলেই সব বর্ডার দিয়ে এক্সিট করতে পারবো না। সো ওইভাবে দেখা যাচ্ছে চিন্তা করতে করতে চিন্তা করলাম যে পাকিস্তান যাই, ওয়াই নট পাকিস্তান, একটা আনএক্সপ্লোর জায়গা, আমাদের সাথে একটা হিস্ট্রি আছে, সেই লং হিস্ট্রি তো এক্সপ্লোর করা উচিত। আর যখন মনে হলো যে না, পাকিস্তান যদি যাই তাহলে আরও অনেকগুলো দেশে যাওয়ার কিন্তু স্কোপ তৈরি হবে, বিকজ পাকিস্তান হয়েই কিন্তু ইউরোপের বেল্ট বা মিডল ইস্টের বেল্টটা ওপেন হয়, এই দিক দিয়ে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা রাইড করে। তো ওই জায়গা থেকে চিন্তা হলো যে হ্যাঁ, এখান থেকে আমি দেখি কোন দিকে যাওয়া যায়। যেহেতু প্রথম ট্যুরেই অনেকগুলো ভিসার ব্যাপার স্যাপার থাকে, সবগুলো চাইলেই খুব সহজে পাওয়া যায় না। সো আমার হচ্ছে মনে হলো যে ইজিয়েস্ট হচ্ছে মিডল ইস্ট ট্রিপ। তখন মনে হলো যে হ্যাঁ, মিডল ইস্ট যাই। আর আমার যেমন অনেস্টলি স্পিকিং আমার বার্থ প্লেস হচ্ছে ওমান, সো দ্যাট ইজ অলসো ইন মিডল ইস্ট। তো ওমানে থেকেও দেখা যাচ্ছে মানে সৌদি আরবের একদম পাশের দেশ। সো কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না। তো আমার সাথে এমন একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি ওমানে থাকার পরও ওখানে জন্ম থেকে 2006 সাল পর্যন্ত ওখানেই ছিলাম, বাট কখনো সৌদি আরবে গিয়ে উমরা বা হজ করা হয়নি। তো ওইখান থেকে একটা ক্রেভিং ছিল যে না, যদি এদিকে যাই তাহলে ওয়াই নট আমি পবিত্র মক্কা এবং মদিনায় গিয়ে যদি উমরা পালন করতে পারি, সো ইট উইল বি আ গুড থিং ফর মি, যেহেতু ভ্রমণ করতে ভালো লাগে। পরে কি করা হয়েছিল? হ্যাঁ, 2019-এ অ্যাটেম্প নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি কোভিড-19-এর কারণে আমি সৌদি আরেবিয়া বর্ডার পর্যন্ত গিয়ে আটকে যাই। তখন আর মুভ করা পসিবল হয়নি ফর সাম রিজন। হয়তো আপনারা জানেন মার্চের 1 তারিখে হচ্ছে মানে প্রি কোভিড সিচুয়েশন, তখন কোভিড লকডাউন শুরু হয়নি, উমরা ভিসাগুলো ব্যান করে দেওয়া হয়েছিল। আচ্ছা। আর আমি মার্চের সম্ভবত 3 তারিখ ইউএই সৌদি আরেবিয়া বর্ডারে উপস্থিত হই। চিন্তা করলাম যে না, দেখি সামহাও চেষ্টা করি, যদি এত দূর থেকে এসেছি শুনে যদি আমাকে সামহাও অ্যালাউ করে। বাট আমরা জানি যে বাংলাদেশে যেসব জিনিস খুব সহজে হয়, রিকোয়েস্ট বা ধরেন মানে রুলসের বাইরে গিয়ে কাজ, এগুলো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হয় না। সো ওইখানে গিয়ে দেখা যাচ্ছে কোনোভাবেই উমরা ভিসা দিয়ে, যেহেতু ওটা গভর্নমেন্ট একটা ডিক্লারেশন যে উমরা ভিসা ব্যান হয়ে গেছে, সুতরাং উমরা ভিসা দিয়ে আমি আর প্রবেশ করতে পারিনি। আর এই স্বপ্নটা পরে পূরণ করেছি 2023-24-এ, আবার একটা ট্রিপে বের হই তখন। আচ্ছা, একেবারে শুরুর দিকে যখন আপনি লং রাইডে যান, তখন সবচেয়ে বড় যে ভয় সেটা আসলে কী ছিল এবং সেই ভয়টা আপনি জয় করেছিলেন কিভাবে? খুবই কঠিন প্রশ্ন। তবে ভয়ের কথা যদি বলি, মনে হচ্ছে এই জিনিসটা চিন্তা করা যায় যে ধরুন আমি যখন বের হই, আমি চিন্তা করলাম যে না, আই ক্যান নট অ্যাফোর্ড অ্যান অ্যাক্সিডেন্ট, অনেস্টলি স্পিকিং। মানে সেফ থাকতে হবে। মানে এত কষ্ট করে বাংলাদেশ থেকে বের হচ্ছি, একটা যদি অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, আমার কারণে হোক বা আরেকজনের কারণে হোক, তাহলে কিন্তু পুরো ট্রিপ মাটি।
লাইফ রিস্ক থেকে যায়। আর এত দূরে সেটা যেখানেই হোক না কেন, যে দেশেই হোক না কেন, ওইখানে তো আমাকে কেউ বাঁচাতে আসবে না। বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু একটা দুর্ঘটনা যদি ঘটে, বাইক চালাচ্ছি বা যে কোনো যানবাহন চালালে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, যে কোনো কিছু হতে পারে যে কোনো কারণে। তো এখানে কিছু একটা হলে বাংলাদেশের 64 জেলায় কাউকে না কাউকে পাবো কল করে, ঠিক আছে, মানে সামহাও সেভ করতে আসবে, বাট এত দূরে তো কিছু মানে সাপোর্ট পাবো না। তো ওই জায়গা থেকে চিন্তা হলো যে না, আই ক্যানট অ্যাফোর্ড অ্যান অ্যাক্সিডেন্ট, আমার যত যাই হোক না কেন আই হ্যাভ টু বি সেফ। আর সেই সাথে দেখা যাচ্ছে চুরি হওয়ার একটা ভয় থাকে, মানে আমার সবচেয়ে বড় পার্টনারই হচ্ছে আমার বাইকটা। সো আমার যদি বাইক কোনো কারণে চুরি হয়ে যায় তাহলে তো বিপদ। তো আমি সবসময় চেষ্টা করতাম যে হ্যাঁ, সেফ পার্কিং, সেফ এনভায়রনমেন্টে থাকা, এটা আমি ইনশিওর করতাম। যেমন রিসেন্ট টাইমে হয়তো বা অনেক আলোচিত হয়েছে একটা ব্যাপার যে ইন্ডিয়ান, আমার খুব ক্লোজ ফ্রেন্ড যোগেশ নাম, তার বাইকটা ইংল্যান্ডে চুরি হয়ে গেছে। সে ইন্ডিয়া থেকে ইউরোপ এবং আফ্রিকা ট্যুর দিবে, তার ওই বাইকটা জাস্ট সে কফি শপে গেছে, আধা ঘন্টার মাথায় চুরি হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরা দেখাও গেছে যে কারা বাইক নিয়ে গেছে, কিন্তু এটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। সো তার ট্রিপ ওখানে মাটি। বাট লাকিলি ওকে দেখা যাচ্ছে ইউকেরই একটা বাইকিং গ্রুপ অনেকজন ফান্ড কালেক্ট করে আরেকটা বাইক নতুন করে ওখান থেকে তাকে দিয়েছে। বাট স্টিল আমার ক্ষেত্রে এমন হলে হয়তো আমি নাও পেতে পারি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশি নাম্বার প্লেটের বাইক আমি নিয়ে যাচ্ছি, আমার যানবাহন, আমার সাথে একটা বহন যাচ্ছে, এটা আমার রেসপন্সিবিলিটি সেটাকে সেভ রাখার। যদি কোনো কারণে কিছু একটা হয়, সব কিছু মানে পুরো প্ল্যান আপসাইড ডাউন। আচ্ছা, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল রাইড করেছেন, পরিবারের সাপোর্ট আসলে পেয়েছিলেন কিনা? না, এই জায়গায় দেখা যাচ্ছে আমার কিছুটা ফ্রিডম আছে, মানে আমার পার্সোনাল লাইফের যে ডিসিশনগুলো, সেটা অ্যাডভেঞ্চার হোক বা যাই হোক, এখানে আসলে পরিবারের কোনো ইনভলভমেন্ট নাই। আমি স্বাধীনভাবে দেখা যাচ্ছে সব সিদ্ধান্ত নিতে পারি। তবে হ্যাঁ, যখন আমি পরিবারকে জানিয়েছি যে আমি এরকম একটা ট্রিপে যাচ্ছি, তারা আমার সাথে সবসময় মানে দোয়া দিয়ে পাশে ছিলেন, সবসময় দোয়া করতো যেন সেফ থাকি, কারণ তারা জানে আমাকে না করলেও আমি করবো। ওকে, আপনার করা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ইন্টারন্যাশনাল ট্যুরের কথা জানতে চাই। চ্যালেঞ্জিং ট্রিপ বা ট্যুরের কথা যদি বলি, আমি টোটাল বাংলাদেশ থেকে বাইক নিয়ে 3বার বের হয়েছি। 2019-এ, 2022-এ, 2023-এ। তো 19-এ গিয়েছিলাম বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে হচ্ছে ইরান হয়ে যাওয়ার কথা ছিল, বাট ওই টাইম ইরান সাথে ইউএসের একটা ইস্যু চলতেছিল, ইরান প্রবেশ করতে পারিনি, বাইপাস করে ইউএই পর্যন্ত গেছি আর সৌদি আরব বর্ডার পর্যন্ত আটকে গেছি। সো এটা চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে সবগুলো চ্যালেঞ্জিং, প্রত্যেকটা ট্রিপেই চ্যালেঞ্জ। তো এটা চ্যালেঞ্জিং ছিল এই কারণে যে ইরান পার্ট অফ দ্য প্ল্যান ছিল, বাট ইউএসের সাথে ইরানের ওই সময় যুদ্ধ হচ্ছিল বা ওরকম একটা ঝামেলা চলতেছিল, কোনোভাবে ইরান মানে পৌঁছাতে পারছিলাম না। তো বাইপাস করাটা, হঠাৎ করে ট্রিপে থাকা অবস্থায় যদি আপনি দেখেন যে আপনার ট্রিপের একটা প্ল্যান থেকে আপনার বের হয়ে প্ল্যান বি বানাতে হচ্ছে, যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড ছিলেন না, তখন একটা ইস্যু ক্রিয়েট হয়। তো ইট ওয়াজ চ্যালেঞ্জিং। তখন পাকিস্তান থেকে আমি সি শিপমেন্ট করে ইউইতে বাইক পাঠিয়ে দিই। সো এইখানে একটা যেমন প্ল্যান চেঞ্জেস, হয়তো বা নাও পারতে পারতাম, অনেক চেষ্টা করে একটা নতুন ওয়ে বের করেছি ট্রিপে থাকাকালীন অবস্থায়। এটা চ্যালেঞ্জিং ছিল। ইউই সৌদি বর্ডারে গিয়ে আটকায় যাওয়া, এটা চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে ইউই থেকে সৌদি যাচ্ছি যখন, ইউই আমার সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল। তো আমি সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে যদি এক্সিট নিই, দ্যাট মিনস আমার ইউই ব্যাক করা পসিবল না, আর সৌদি আমাকে ঢুকতে দিচ্ছে না। তো আই ওয়াজ কাইন্ড অফ স্টাক ইন নো ম্যানস ল্যান্ড। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। 2022-এ অল ইন্ডিয়া ট্রিপ করেছি, এখানেও দেখা যাচ্ছে চ্যালেঞ্জ ছিল, কারণ মোটামুটি হিন্দি তো বলতে পারি ভালোই, বাট সাউথ ইন্ডিয়াতে তো দেখা যাচ্ছে হিন্দি চলে না, যদিও ইংলিশ চলে, বাট ওখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে কমিউনিকেশন ইস্যুস ছিল। তো খাওয়ার দাবারের কিছু ইস্যুস ছিল কিছু কিছু জায়গায়, আর থাকার কথা, সেফটির কথা চিন্তা করে কিছু জায়গায় ইস্যুস ছিল। রিলিজিয়াস কিছু ব্যাপার ইস্যুস থেকে যায়, যেমন বিহারে তো আমাকে জিজ্ঞাসা করছে নাম কি, আমি বললাম যে নাম মোহাম্মদ মাজদাক চৌধুরী, মুসলিম। এখন তখনই তো আতঙ্ক শুরু হয়ে যায়। আর রিসেন্ট টাইমে হয়তো শুনছেন যে বিহারে কিন্তু এই ধরনের অনেক ইস্যুস হচ্ছে, এরকম অনেক জায়গায় হয়। তো ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে সেফলি ট্যাকল করে বের হওয়া, এটা একটা চ্যালেঞ্জ। 2023-24-এ যে ট্রিপটা দিয়েছি, এটা আমার সবচেয়ে লংগেস্ট ট্রিপ, এবং এতগুলো দেশ একসাথে করা একটা। কতগুলো দেশ ছিল, কতদিন ছিল? 10টা দেশ ছিল এক্সক্লুডিং বাংলাদেশ, আর টোটাল ছিল 6.5 মাসের ট্রিপ। আচ্ছা, যেহেতু আপনি অনেকগুলো দেশে গিয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন অভিজ্ঞতা আপনার হয়েছে, আমরা তো জানতে চাই মাজদাক যে আপনি এমন কোন একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন যেটা আসলে আমাদের সাথে শেয়ার করতে আপনার খুব বেশি মনে করতে হবে না। মনে করতে হবে না এমন যদি বলি, আমার একটা খুবই কষ্টের মেমোরি আছে, জানতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আমি এই 10টা দেশের ট্রিপটা প্ল্যান করি, তা আমার প্ল্যান ছিল, যেহেতু এর আগের অভিজ্ঞতা ছিল যে প্ল্যান এ বি সি, কয়েকটা ব্যাকআপ প্ল্যান রেখেছি।
তা আমার প্ল্যান ছিল যে আমি যদি আফগানিস্তান ঢুকতে পারি তাহলে আমি সেন্ট্রাল এশিয়া কভার করব। আচ্ছা। তো আফগানিস্তানের ভিসা রিলেটেড জটিলতা পার করার পরও আফগানিস্তান পাকিস্তানের 9 দিনের যুদ্ধের কারণে আপনার বর্ডার বন্ধ ছিল। তো আমি তখন ওয়েট করতেছিলাম যে বর্ডার ওপেন হলে যাব, আর যদি দেখি যে একেবারে না হয় তাহলে আমি ইরান হয়ে চলে যাব। দেশ কয়েকটা কমে যাবে, বাট আমার আলটিমেট ডেস্টিনেশনটা ঠিক থাকবে। তো আফগানিস্তান যখন প্রবেশ করি, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে একটা বাংলাদেশি বা তালিবান রেজিমে থাকাকালীন অবস্থায় বাংলাদেশি বাইক নিয়ে আফগানিস্তান প্রবেশ করেছে। তো আমার কাছে অনেক মনে হচ্ছিল যে হ্যাঁ, আফগানিস্তান যাচ্ছি, ইট ইজ আ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কী হবে না হবে, কত কিছু মিডিয়াতে দেখি, তো একটা আতঙ্ক ছিল। বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আফগানিস্তানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর উল্টা হয়ে গেল যখন আমি আফগানিস্তান থেকে সেন্ট্রাল এশিয়া ঘুরে যখন ইরান প্রবেশ করি। ইরানের প্রথম দিন, যেখানে আমি জানি যে ইরানের মানুষরা বা পার্সিয়ান একটা হসপিটালিটির ব্যাপার আছে, অনেক তারা মানে গেস্ট পেলে দেখা যাচ্ছে অনেক খিদমত করে। তো তখন মনে হলো যে না, ওয়াই নট, যারা আমাকে কিছু ওয়েলকাম করলে আমি অ্যাকসেপ্ট করবো। আর প্রথম দিনে দেখা যাচ্ছে আমি সিম কিনতে যাই একটা সিম কার্ড স্টোরে, ওখানে কিছু ফিমেল সেলস ওমেন ছিল। তাদের সাথে কথা বলতে বলতে তাদের একজন বললো যে চলো আমাদের বাসায় তুমি আজকে দাওয়াত নাও, ঠিক আছে, মেহমান হয়ে। তা আমি বললাম যে ঠিক আছে, পার্সিয়ান কালচার এটা, ওরা এই জিনিসগুলোর সাথে ইউজ টু করে। তো আমি ভাবলাম যে ওকে ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করি ইনভিটেশনটা। অ্যাকসেপ্ট করার পর বাসায় গেলাম। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যদিও, ইরানে টোটালি মানে ইংলিশ বুঝে না, অ্যারাবিকও বুঝে না, ফার্সি শুধু একমাত্র ল্যাঙ্গুয়েজ তাদের। সো গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলতে 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 রাত পার হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, পরে ঘুমাই পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পর দেখা যাচ্ছে আমার ঘুম ভাঙছে ফজরের টাইমে 3:30 4টার দিকে। তো আমার মোবাইল আর আমি খুঁজে পাচ্ছি না আমার রুমে। তো চার্জে ছিল সব কিছু, দেখলাম যে চার্জ থেকে আনপ্লাগ করা, ফোন খুঁজে পাচ্ছি না। তো অনেক ঘটনার পর বুঝলাম যে ফোন, আর যখন দেখছি অফ বলতেছে, বুঝছি যে সামথিং ইজ রং। ফোন অফ হয়ে গেল, মানে বুঝতেই পারতেছে ফোন যদি অফ হয়ে যায় দ্যাট মিনস সাম ওয়ান হ্যাজ টেকেন দ্য ফোন, সুইচ অফ করে দিয়েছে। সো বুঝছি যে ঘটনা খারাপ, চুরি হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে একটা নতুন চ্যাপ্টার আনলক হলো যে না, ফোন চুরি গেছেন, কী করবো। পুলিশ ডাকলাম, পুলিশ আসছে। আর যারা আমাকে ডাকছে যে মেয়েটা, তাদের বাসায়, ওর একটা কাজিনের বাসায় ছিল ওই দিন রাতে। তো ওরা বলছে আমরা তো কিছু করি নাই, এটা সেটা, নিজেকে ডিফেন্ড করতেছে সামহাও। তো এই মোবাইল চুরি হওয়ার গল্পটা হচ্ছে, পুলিশ আসছে, পুলিশ হেল্প করতে পারতেছে না বিকজ কিছু রুলস আছে ওদের দেশে, ফরেনারদের সাথে ইন্টারেকশন করার ব্যাপার আছে। পুলিশ বলছে এখন রাত্রেবেলা তো আমরা কিছু করতে পারতেছি না, কারণ ওদের যে এমার্জেন্সি হেল্পলাইন আছে ওখানে কল করে রাত্রে ডাকছি, বলো যে সকালে পুলিশ স্টেশন আসো। সকালে পুলিশ স্টেশন গেছি। তো আমার তো ওই দেশে অস্ত্র হচ্ছে মোবাইল। কেন? বিকজ কমিউনিকেশনের একমাত্র অপশন হচ্ছে গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলা, গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলতেছি, কেউ ইংলিশ পারে না। পুলিশ স্টেশনের ওদের নিয়ম হচ্ছে যাওয়ার সময় সমস্ত ডিজিটাল ডিভাইস লকারে জমা রেখে তারপর যেতে হবে। ভিতরে যাওয়ার পর দেখলাম সিনিয়র অফিসার যারা, তাদেরকে যখন আমি বোঝানোর চেষ্টা করতেছি কী হয়েছে আমার সাথে, ওরাও ইংলিশ বোঝে না। তো যার বাসায় ছিলাম, যাদের থ্রুতে চুরি হয়েছে ফোন, তারাই দেখা যাচ্ছে আমার হয়ে নেরেট করতেছে পুরো গল্পটা। তা আমিও ফার্সি কিছুটা তো শিখে গিয়েছিলাম, বেসিক ওয়ার্ডিংগুলো। তো অনেক কিছু বলতেছে যে গুশি মনে হচ্ছে মোবাইল, গুমসুদা মানে হারায় গেছে, তারপরে জাহানগার্দি মানে হচ্ছে ট্রাভেলার, হ্যাঁ, এভাবে অনেক কিছু বলতেছে। তারপর লাস্টে বলছে আফগানিস্তান জাসুস, ঠিক আছে, মানে আমাকে কাইন্ড অফ জাসুস বানাই দিছে। আর আমরা জানি যে আফগানিস্তান ইরান সুন্নি শিয়ার ইস্যু আছে। তো যখনই শুনছে যে পুলিশ অফিসার জাসুস, উঠে বলে যাও, বের হয়ে যাও। আমি বলছি আমার মোবাইল শেষ, ঘটনা এখানেই শেষ। আর মোবাইল শেষ বলতে কষ্টটা এই জায়গায় ছিল যে আমি যখন ট্রাভেল করতেছি, আমার তো ফোনে মেজরিটি অফ দ্য পার্ট দেখা যাচ্ছে ভিডিও ক্লিপস বা ফটোস তোলা হচ্ছিল এই ট্রিপের। এই পর্যন্ত যত ভিডিওস, যেগুলো ধরেন সবসময় তো বাইকে থাকা হয় না, বাইকে দেখা যাচ্ছে যখন রাইড করছি অ্যাকশন ক্যামে ফুটেজ নিচ্ছি, বাইক থেকে নেমে যে মেমোরিজগুলো আছে সেগুলো তো সব ফোনে, ভিডিও ব্লগ বা ফটোস, তো এগুলো সব চলে গেছে। এটা একটা কষ্ট ছিল। সেই সাথে দেখা যাচ্ছে মোবাইলটা অনেক কষ্টে পরে রিকাভার হয়। পুলিশ সামহাও হেল্প করছে পরে, যে যখন সিম কিনতে গেছে আরেকটা ছেলেবেলের কিছু দল ছিল, ওদেরকে আমি যখন আমার গল্পটা শেয়ার করছি যে এমন ঘটনা ঘটছে, ওরা আবার দেখা যাচ্ছে পুলিশের কাছে আবার নিয়ে গেছে। তারপরে পুলিশকে ফোর্স করছে না খুঁজো, বের করো। আর আমার ফোনে দেখা যাচ্ছে একটা ফাইন্ড মাই মোবাইল একটা অপশন ছিল, তো ওইটা ট্রাই করছি আমি। আমার স্যামসাং অ্যাকাউন্টে লগ ইন করে দেখলাম যে লাস্ট লোকেশন দেখাচ্ছে একটা মোবাইল মার্কেটে। তখন বোঝা গেছে যে ওরা মোবাইল মার্কেটে গেছে ফোনটাকে হয়তো বা রিসেট করবে, ফ্ল্যাশ করার জন্য বা কিছু একটার জন্য। ওইখান থেকে পরে সিসিটিভি ক্যামেরা বের করে ফুটেজ বের করে সামহাও চোরের চেহারা পাইছে। পরে হচ্ছে ওই কান টানলে মাথা আসে, ওদেরকে আবার ডাকাইছে যার বাসায় আমি ছিলাম। পরে ওরা স্বীকার করছে, মোবাইল ফেরত পাইছি। আনফর্চুনেটলি ডেটা কিছু ছিল না, যেহেতু হার্ড রিসেট করছে।
তো এই একটা গল্পর কথা সবসময় মনে পড়ে যখনই হচ্ছে আমার ট্রাভেলের কথা মনে পড়ে যে হ্যাঁ এটা ঘটছে, এটা একদিনে মোবাইল পেয়ে গেছি। তো সেই দিনের মধ্যে কিন্তু ওই দিনটা এত হেক্টিক ছিল, মানে আমার এর চেয়ে বেশি স্ট্রেসড আমি মনে হয় না কখনো হয়েছি, অনেক টেনশনে ছিলাম। এমন কোনো জায়গায় বা এমন কোনো দেশে গিয়েছেন যেখানে যাওয়ার পর আপনার মনে হয়েছে যে না এখানে না আসা উচিত ছিল, আমার ফেরত যাওয়া উচিত ছিল? ওই যে ইরানের কথাটা মনে পড়ে, কারণ মনে হচ্ছিল যে না আফগানিস্তানের মতো দেশ যেটা সম্পর্কে কোনো ধারণাই নাই, সেটা পাড়ি দিয়ে আসছি উইদাউট এনি প্রবলেমস, বাট ইরানে এসে প্রথম দিন এমন একটা ঘটনা। তা আমার তখন মনে হচ্ছিল যে আমি ইরান থাকবো না, আমি ইমিডিয়েটলি বের হয়ে যাব। কিন্তু ওই যারা হচ্ছে আমাকে হেল্প করছে মোবাইল রিকভার করতে, তারা আবার আমার মাইন্ডসেটটা চেঞ্জ করে দিছে। ওই দিন দেখা যাচ্ছে ওই দিন থেকে নিয়ে আগামী 3 দিন পর্যন্ত তারা আমাকে রিকোয়েস্ট করছে, না তোমাদের মানে আমাকে বললো যে তোমার যেহেতু আমাদের শহরে এসে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা চাই না তুমি সেটা মনে রাখো। তা আমাকে এত মানে জামাই আদর দিছে বলার মতো না। তো ওইটার পরে দেখা যাচ্ছে আমার বাকি 29 দিন, মানে প্রথম দিন থেকে নিয়ে আমি 30 দিন ছিলাম টোটাল ইরানে, যেখানে আমার প্ল্যান ছিল আমি 7 দিনের মধ্যে বের হয়ে যাবো। সে জায়গায় আমি ইরান পরের যত এক্সপিরিয়েন্স ছিল সবই ভালো ছিল। বাট আনফর্চুনেটলি এমন কিছু মনে হয় না যে এই দেশে থাকা যাবে না। এক একটা দেশের কালচার এক এক রকম, ট্রেডিশন এক এক রকম, এনভায়রনমেন্ট, মানুষ, খাবার দাবার সবই এনজয় করার চেষ্টা করেছি। আন্তর্জাতিক বাইক রাইডিং, এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা জানতে চাই, সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়টা আপনি কীভাবে ম্যানেজ করেন, নিজেই নাকি স্পন্সর? এটা হচ্ছে পার্টলি স্পন্সর, পার্টলি বাই মাই সেলফ। আর পোর্শনের কথা যদি বলি, আমার লাস্ট সবচেয়ে বড় যে ট্রিপটা ছিল 10টা দেশের, ইট ওয়াজ মোস্টলি 60% আমার নিজের, 40% স্পন্সর। যারা আসলে স্পন্সর নিতে চায় বা নিতে ইচ্ছুক, তারা আসলে কিভাবে এই ওয়েটা বের করে বা আপনি কিভাবে বের করেছিলেন? এটা হচ্ছে বেসিক্যালি ফর এক্সাম্পল আমি ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ করব মোটরসাইকেল নিয়ে। তো এখন তাদেরকে দেখা যাচ্ছে অ্যাপ্রোচ করবো, ফর এক্সাম্পল যে মোটরসাইকেল নিব, যে ব্র্যান্ডের মোটরসাইকেল, তাদেরকে হয়তো আমি অ্যাপ্রোচ করবো যে আমি আপনার ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমি এমন কিছু করতে চাচ্ছি যেটা আগে কখনো হয়নি। এইভাবে দেখা যাচ্ছে পিচ করার পর একটা পসিবিলিটি থাকে স্পন্সরশিপের। এছাড়া দেখা যাচ্ছে বাইকিং রিলেটেড যে অ্যাক্সেসরিজ বা ধরেন যা যা আছে, ফর এক্সাম্পল বাইকের সাথে কী কী লাগে, টায়ার লাগে, লুব্রিকেন্ট লাগে, হ্যাঁ, বা সেফটি গিয়ার্স, হেলমেট, রাইডিং গিয়ার্স, এই ধরনের যে জিনিসগুলো আছে, এই ধরনের ব্র্যান্ডগুলোকে আসলে অ্যাপ্রোচ করা যায়। কারণ আমি যখন ট্রিপ করব এই জিনিসগুলো সবচেয়ে বেশি এক্সপোজ হবে অন স্ক্রিন, সেটা অনলাইন হোক অফলাইন হোক। তো ওইখানে তাদের ব্র্যান্ডিংয়ের একটা ব্যাপার থেকে যায়। তো ওইটাকে ধরে ওইটাকে কেন্দ্র করেই আসলে পিচ করা যায় যে আমি আপনার প্রোডাক্ট ইউজ করবো এই ট্রিপে, এটা দিয়ে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টের এক্সপোজার হবে এবং এটার কোয়ালিটি বা রিলায়েবিলিটি প্রোডাক্টের, সেটা যাই হোক না কেন, ওইটা দেখা যাচ্ছে মানুষের কাছে আমি তুলে ধরতে পারবো বা রিভিউ করতে পারবো। এইভাবে আসলে পিচ করা যায়। তা আমি এভাবে করেছি। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে এই কালচারটা, ক্রস বর্ডার ট্রাভেলিং, এই কালচারটা এখনও ওইভাবে মানে স্টেবল একটা পজিশনে আসেনি। যেমন আমি একমাত্র ব্যক্তি যে এতগুলো দেশ ঘুরেছে। এই এতগুলো দেশের মধ্যে পাকিস্তান বলেন, তারপরে ইউএই, বাহারেন, আফগানিস্তান, এসব দেশ কিন্তু আমিই প্রথম ব্যক্তি বাংলাদেশি মোটরসাইকেল নিয়ে গেছে। তো এই কালচারটা দেখা যাচ্ছে এখন হয়তো বা ইন ফিউচার আরও বড় হবে। তো এই জন্য যখন আমি পিচ করছি ব্র্যান্ডদেরকে, তারা বলে আচ্ছা আপনার যদি কিছু হয়ে যায় পরে তো আমাদের ব্র্যান্ডের স্পন্সরশিপের একটা বড় ধাক্কা, ব্র্যান্ড নিয়ে ঝামেলা হবে, মানে হইতেই পারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক আরও খারাপ কিছু যদি হয়ে যায়, তখন তো দেখা যাচ্ছে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেলে পরে ব্র্যান্ড দেখা যাচ্ছে নেগেটিভ ইমেজ ক্যারি করবে। তো এটা নিয়েই দেখা যাচ্ছে যখন কেউ বলে পরে কি বলবো আমি কনফিউজ হয়ে যাই যে এটা তো ইনশিওর করতে পারবো না যে না 100% সেফ থাকবো। রাইট, সো চ্যালেঞ্জিং। আপনি বলেছেন যে আপনি 3বার দেশের বাইরে গিয়েছেন বাইক নিয়ে। সো 3বার আসলে আপনি কী ধরনের বাইক ইউজ করেছেন এবং আপনার পছন্দের বাইক কোনটি? আচ্ছা, প্রথম যখন আমি যাই বাংলাদেশ থেকে 2019-এ আমি সুজুকি GSX-R 150 নিয়ে গেছিলাম। আর এরপরে দুটো ট্রিপে আমি নিয়ে গেছি GPX Demon GR 165R। তো দুইটা ব্র্যান্ডের দুইটা মোটরসাইকেল ইউজ করেছি, দুটোই ভালো, দুই রকমের এক্সপিরিয়েন্স দিয়েছে। আর আমরা জানি যে বাংলাদেশে আর দুটো স্পোর্টস বাইক, মানে যেটা নোট করার মতো একটা বিষয়, ট্রাভেলিং আসলে স্পোর্টস বাইক কোনোভাবেই সুটেবল না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল করছি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রিলায়েবিলিটি এবং পাওয়ার। কারণ পাওয়ার যদি না থাকে, আমি এত লাগেজ নিয়ে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি হাইওয়েতে রাইড করব, তো ইঞ্জিনের উপর প্রেশার পড়বে। তা আমি তো বারবার কাজ করাতে পারবো না, সব জায়গায় স্পেয়ার্স নাও পেতে পারি। তো আমার এমন একটা বাইক লাগবে বা এমন বাইক দরকার যেটা আমাকে রাস্তায় ভোগাবে না।
তো এইভাবে চিন্তা করে আমি রিলায়েবল বাইক চেষ্টা করেছি নেওয়ার, GSX-R সুজুকি যেহেতু একটা ভালো ব্র্যান্ড, তো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে দেখা যাচ্ছে GSX-R ইঞ্জিন বলেন বা পাওয়ার বলেন ভেরি গুড ওই সময়টার হিসাবে, তো প্রবলেম হয়নি। আর 2022-23-এ GPX ডিমান্ড নিয়ে গেছিলাম। GPX 2022-এ যখন নিয়ে যাই, ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টাল টুর, কারণ GPX মানে খুবই রিলেটিভলি নতুন ব্র্যান্ড বাংলাদেশে। 2021-এ লঞ্চ হয়েছে, 21 থেকে আমি ইউজ করছি। তো আমি চিন্তা করলাম যে না, এটা নিয়ে আগে ইন্ডিয়া ট্যুর করি, অল ইন্ডিয়া ট্রিপ করি, তারপরে যদি দেখি যে না আমাকে ভালো ব্যাকআপ দিয়েছে, তারপর আমি 10টা বা 11টা দেশের যে ট্রিপটা প্ল্যান করছি ওখানে নিয়ে যাব। ওখানে আমাকে ভালো ব্যাকআপ দিয়েছে, প্রবলেম হয়নি। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে যেই ধরনের বাইক দরকার ট্রাভেলিংয়ের জন্য, অ্যাডভেঞ্চার বাইক বা ট্যুরিং বাইক, এগুলো এখনও ভালো মানের কিছু আসেনি সিসি লিমিটেশনের কারণে। আর সেই সাথে 2023-এ যখন আমি ট্রিপে ছিলাম, ওই সময় হচ্ছে বাংলাদেশের সিসি লিমিট 165 থেকে 375 পর্যন্ত করা হয়েছে, এটা তখন ঘোষণা দেয়। তখন মনে হলো যে না, মেবি হয়তো ভালো অপশনস পাবো। এখন জানতে চাই সেটা হচ্ছে যে, একটু থামাই আপনাকে, আপনি যেটা বলছিলেন যে হাই স্পিড দরকার ছিল রাইডিং এর ক্ষেত্রে, তো আপনি যতগুলো কান্ট্রিতে মুভ করেছেন, প্রত্যেকটা কান্ট্রিতে তো আমাদের দেশের চেয়ে অনেক বেশি লিমিট, সিসি লিমিটগুলো। সেখানে আপনার এই যে 150 বা 160 এটা চালাতে খুব বেশি বেগ পোহাতে হয়েছে কিনা? হয়েছে, আবার হয়নি। একটা জিনিস কি, আলটিমেটলি সিসির সাথে কিন্তু স্পিড কানেক্টেড না, কিন্তু দেখা যাচ্ছে আপনি যত সিসি বাড়বে, আপনি ওই একই স্পিডে যখন চালাবেন বাইকটা অনেক রিল্যাক্স থাকবে। আচ্ছা, আমি যখন একটা 150 সিসির মোটরসাইকেল 80 বা 100-তে চালাবো, এটা কিন্তু অলমোস্ট 70-80% পাওয়ার ইউজ করতেছে। আবার যখন 300-400 সিসি বা 500 সিসির বাইক চালাবো, 70-80 হচ্ছে তার 20 বা 30% পাওয়ার। সো আমি সারা জীবনও যদি ওইভাবে চালাই, বাইকের কিচ্ছু হবে না। সো এখানেই হচ্ছে মূল রিলায়েবিলিটির ইস্যুটা চলে আসে। আর স্পিড লিমিটের কথা যদি বলি, আমি মানে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট স্পিড লিমিট কান্ট্রি হচ্ছে UAE, 160 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট। আর এরপর হচ্ছে অটোবান জার্মানিতে, যেখানে কোনো স্পিড লিমিট নাই। তো স্বাভাবিকভাবে এসব দেশে চালাতে গেলে, যেখানে আমি 160-এর স্পিড লিমিটে চালাচ্ছি, ওখানে কিন্তু সবগুলো কিন্তু আমার আশেপাশে গাড়ি যারা 140-50-এর নিচে না। আমি যদি ওখানে 100-120-এ চালাই, আমার জন্য সেটা রিস্কি। যেখানে বাংলাদেশে কিন্তু 120-এ চালানো আমার জন্য রিস্কি, আর ওখানে লো স্পিডে চালানো আমার জন্য রিস্কি। আর এরকম অনেক জায়গা হচ্ছে, রিয়াদে তো আমার দেখা যাচ্ছে মানে স্পিডিংয়ের কারণে প্রবলেম হচ্ছিল। ওরা 140-50 চালাচ্ছে, আর আমি দেখা যাচ্ছে পাশে আছি। রিয়াদের ড্রাইভারগুলো আরও খারাপ, খুবই টেকনিক্যালি দেখা যায়, হর্ন দেয় না, মানে ব্লিঙ্কার্স দেয় না, ধাপধুপ অনেক রাফ অ্যান্ড টাফ চালায়। তো এনিওয়েজ প্রবলেম হয়েছে। বাট যদি আপনি যেটা বলতেছিলেন যে আপনার প্রশ্নটা, যে আপনি এই আপনার রাইড করার ক্ষেত্রে আপনি খুব বেশি বেগ পোহাতে হয়েছে কিনা? হ্যাঁ, কিছুটা হয়েছি। যেমন একটা কথা বললাম আপনাকে, UAE, সৌদি আরবিয়ার ডেভেলপড কান্ট্রিজগুলোতে একটু আমার চালাতে প্রবলেম হয়েছে পাওয়ারের জন্য। একইভাবে দেখা যাচ্ছে অন্যান্য দেশে কিন্তু স্পিড লিমিট বা এশিয়ান কান্ট্রিজে কিন্তু 80-100, এটা দেখা যাচ্ছে গুড এনাফ। একটা পরামর্শ নিতে চাই, মানে যারা আসলে আন্তর্জাতিক বাইক রাইড করতে চায় তাদের জন্য, যে নতুন যারা রাইডার আছেন তারা যদি আন্তর্জাতিক এই রাইডটা করতে চায়, সেক্ষেত্রে আসলে কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং গুরুত্বপূর্ণ সেফটি আসলে তাদের কি নেওয়া উচিত? আন্তর্জাতিক ট্যুরের ক্ষেত্রে যে প্রথম ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় প্ল্যানিং ইজ দি মোস্ট ক্রুশিয়াল পার্ট। আপনি যদি পুরো ট্রিপটা প্ল্যান করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে প্ল্যান এর পর BC তৈরি করতে পারবেন। যদি আপনার ফুল প্ল্যান ট্রিপ না হয়, দেখা যাচ্ছে যে কোনো কিছু হতে পারে। যেমন আপনাকে বলেছিলাম যে আমার ইরান যাওয়া হচ্ছিল না 2019-এ, তার 23-এ দেখা যাচ্ছে আফগানিস্তানের বর্ডার বন্ধ ছিল পাকিস্তানের সাথে, আমার 9 দিন অপেক্ষা করতে হয়েছে। তো এই ধরনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশন হতে পারে, তখন আপনার ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। আর ব্যাকআপ প্ল্যানের জন্য রিসার্চ দরকার, যে কোন জায়গায় কী হলে কী হতে পারে বা কী করা যেতে পারে। তো প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে দেখা যাচ্ছে আপনি যদি মাল্টিপল কান্ট্রিজের প্ল্যানিং করেন, যেটা সবচেয়ে মানে প্ল্যানিংয়ের ক্রুশিয়াল পার্ট হচ্ছে ভিসা। বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যেতে হবে মেজরিটি অফ দ্য কান্ট্রিজের, কারণ আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসাবে সেকেন্ড কান্ট্রি থেকে থার্ড কান্ট্রির ভিসা অ্যাপ্লাই করতে পারি না যদি সেই দেশের এমবেসি আমাদের দেশে উপস্থিত থাকে। আর মেজরিটি অফ দ্য কান্ট্রিজের এমবেসি আমাদের দেশে উপস্থিত আছে। সো ই ভিসা না হলে দেখা যাচ্ছে আলটিমেটলি আমি অ্যাপ্লাই করতে পারবো না চাইলেও সহজে, যদি ওই দেশের রেসিডেন্স না থাকে আমার কাছে। তো
প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, ভিসা কালেকশনটা ইম্পর্টেন্ট, আর ভিসার দেখা যাচ্ছে কোন দেশে কতদিনের ভিসা দিচ্ছে, কত মেয়াদের ভিসা দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট। যেমন ইরানে কিন্তু আমি ভিসা পাচ্ছিলাম না একটা ঝামেলার কারণে, ওই যে 2019-এ আমি যে ইরান যাওয়ার চেষ্টা করছিলাম, হচ্ছিল না। তো এমন একটা সময় হয়েছে কি আমার ভিসা যখন বাদ হয়ে গেছে, আমি বারবার অ্যাপ্লাই করতেছি। তো ওখানে আপনার ই ভিসার অপশন আছে যে আপনি কোন এমবেসিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো আমি একবার লাহোর, পাকিস্তানে যেতে চান, লাহোর এমবেসিতে 3-4 বার অ্যাপ্লাই করছি, অটো রিজেক্ট হয়ে যাচ্ছে। ইসলামাবাদে দিয়েছি, অটো রিজেক্ট হয়ে যাচ্ছে। এরকম দেখা যাচ্ছে টোটালি 12-14 বার রিজেক্ট হয়েছে, অটো রিজেক্ট। আচ্ছা, এই রিজেকশনের কারণে ইরানের ফরেন মিনিস্ট্রিতে আমি ব্ল্যাক লিস্টেড, যেটা আমি জানতাম না। এবার যখন আমি দেশ থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করি 2023-এ, তখন আমার সাপোর্টিং ডকুমেন্টসে আমার ওয়াইফের ভিসা ইস্যু হয়ে গেছে, আমার হচ্ছে না। এটা কিন্তু অদ্ভুত, মানে আমার সাপোর্টিং ডকুমেন্টসে পার্টনারের হয়ে গেছে, বাট আমার হচ্ছে না। তো তখন আমাকে যে অ্যাম্বাসেডার, সে বলছে তুমি কী করছো ইরানে গিয়ে, তোমার ভিসা হচ্ছে না, মানে তাদের হাতেও নেই, মিনিস্ট্রি থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই আমি বললাম যে আমি তো কিছু করি না, আমার অনেকবার রিজেকশন ছিল। তো এই কথা বলার পর বললো যে তোমার ভিসা হবে না। তো অনেক মানে জটিলতা পার করে মনে হয় অলমোস্ট 42 পেজের এক্সপ্লেনেশন দিচ্ছি আমি ফরেন মিনিস্ট্রিকে এমবেসি থ্রুতে। তারপরে গিয়ে আমাকে তারা 7 দিনের ভিসা দিছে। তো 7 দিনে তো দেখা যাচ্ছে পার করাটাই ডিফিকাল্ট। তো আমি যখন পরে এখানের অ্যাম্বাসেডারকে রিকোয়েস্ট করছি 7 দিন তো পারবো না, কারণ যে কোনো কিছু হতে পারে, এই জায়গা থেকে জায়গায় যাইতে আমার 5 দিন লাগবে ক্রস করে বাই রোড। তো 7 দিন ভেরি রিস্কি। তখন সে তার হাতে ছিল ডাবল করার ক্ষমতা, সে 7 দিনকে 14 দিন করছে। বাট আমি আপনাকে বলেছি যে আমি ইরানে 29 দিন ছিলাম। তো আমি পরে ইরানে যাওয়ার পরে দেখলাম যে এক্সটেন্ড করার একটা অপশান আছে ভিসা। তো আমি এক্সটেন্ড করেছি, যখন আমার মনে হচ্ছে না আমি থাকতে চাই আরও কিছুদিন, তখন এক্সটেনশন করেছি। তো এগুলো সব হচ্ছে পার্ট অফ দ্য প্ল্যানিং। আমি তো জানি যে কোথায় কী করা যাচ্ছে না যাচ্ছে, এরকম প্ল্যানিংটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ভিসার মেয়াদগুলো দেখা যাচ্ছে আলটিমেটলি এক এক দেশ কিন্তু এক এক সময়ের দিচ্ছে। এখন আমি দেখা যাচ্ছে সব দেশের ভিসা একসাথে নিয়ে গেলাম, সৌদি আরবিয়া যেতে যেতে আমার সৌদির ভিসা শেষ, কারণ আমার তো সব এখান থেকে নিয়ে যেতে হচ্ছে। সো কোনটা কোন জায়গায় কতদিনের ভিসা দিচ্ছে, কোনটা কোন জায়গা থেকে করতে পারবো, কিছু ই ভিসা আছে, কিছু ফিজিক্যালি আপনার এমবেসিতে পাসপোর্ট প্রেজেন্ট করতে হবে। তো এগুলো সব কিছু আপনার প্ল্যানিংয়ের দরকার। তো প্রপার একটা প্ল্যানিং, এটা আমি যেটা মনে করি। আর সেই সাথে সেফটি গিয়ার্স, ভালো মানের সেফটি গিয়ার্স দরকার। আর ভালো একটা বাইক, রিলায়েবল, ভালো কন্ডিশনে। আপনি দেখা যাচ্ছে 3-4 বছর বাইক চালিয়েছেন, যেটা ওটা নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। যদি রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে, ইঞ্জিন রিলেটেড বা যে কোনো কিছু, তখন আপনি এটা যেন ঠিকঠাক করা যায়। তো এখান থেকে সমস্ত কাজ করে নিয়ে গেলে আপনি সেফ থাকবেন। নতুন বাইক নিয়ে গেলে আরও ভালো, যেহেতু ওই যে বললাম আমাদের দেশে সিসি লিমিট তো কম, সো এই কারণে ভালো বাইক নাই, রিলায়েবল বাইক নাই। তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আর কি। ভালো একটা ট্রাভেল পার্টনার, মানে বাইকের কথা বলছি, সেটা যেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই মোটামুটি এগুলোই। আপনি যেহেতু অনেকগুলো কান্ট্রি ঘুরেছেন, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আপনার ড্রিম ডেস্টিনেশন কোথায়, যেখানে এখনো যাওয়া হয়নি বা যেতে চান? ড্রিম ডেস্টিনেশন, এটা আসলে ড্রিম ডেস্টিনেশন হচ্ছে দি এন্টায়ার ওয়ার্ল্ড। আমি চাই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কেউ ওয়ার্ল্ড ট্রিপ করেনি বা ওয়ার্ল্ড ট্যুর করেনি মোটরসাইকেলে। তো এটা আমার খুব ইচ্ছা যে আমি বাংলাদেশি রেজিস্টার্ড মোটরসাইকেল নিয়ে, বাংলাদেশি নাম্বার প্লেট বহন করে পুরো পৃথিবীর একটা চক্কর লাগাবো, রাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রিপ যেটাকে বলে। দেখা যাচ্ছে পৃথিবীর যে গোল, যে গ্লোবটা আছে, আর্থের শেপটা, মানে পৃথিবীর এক কোণা থেকে শুরু করে আর কোণা দিয়ে ঘুরে এসে আবার একই পয়েন্টে আসবো, সার্কাম নেভিগেশন অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা আমার প্ল্যান। আর এই প্ল্যানে দেখা যাচ্ছে মেজরিটি অফ দ্য কান্ট্রিজের মধ্যে দেখা যাচ্ছে আমার ড্রিম ডেস্টিনেশন যদি বলি, আমার ইউরোপ আর আফ্রিকা কভার করার খুব ইচ্ছা। সো আফ্রিকার যে কন্ডিশনস, আফ্রিকাতে অনেক ধরনের দেশ আছে, এটার জন্য দেখা যাচ্ছে নিজেকে প্রিপেয়ার করা। ওখানে যাওয়া মানে হচ্ছে রাস্তায় যে কোনো কিছু হতে পারে, আপনার টায়ার পাংচারও যদি হয়ে যায়, টায়ার চেঞ্জ করার ক্ষমতা আপনার থাকতে হবে। তো নিজেকে প্রিপেয়ার করতেছি ওই জিনিসগুলোর জন্য। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে আপনার নিজেকে কখনো কি খুব গর্বিত মনে হয়েছে, বা দেশের জন্য এমন কিছু করেছেন যার কারণে নিজেই এটা একটা প্রাউড ফিলের ব্যাপারটা চলে আসছে, এরকম কোনো ঘটনা হয়েছে কি কখনো? প্রাউড ফিল যদি পজিটিভলি বলি, হ্যাঁ আসছে, অবশ্যই পজিটিভলি ডেফিনেটলি আসছে। নেগেটিভলি যদি বলি, অহংকার টাইপের এমন কিছু আলহামদুলিল্লাহ এখনও আসেনি, না আসুক এটাই চাই আমি। পজিটিভ যে ব্যাপারটা, অনেক জায়গায় যখন আমি বাংলাদেশি নাম্বার প্লেট নিয়ে উপস্থিত হয়েছি, আর বাংলাদেশের নাম্বার প্লেট বলতে বাংলাদেশি অ্যালফাবেটের যে ডিজিটাল নাম্বার প্লেট, সেটা তো কোনো দেশে কিন্তু
নাম্বারগুলো পড়তে পারছে না। আচ্ছা, ইন্ডিয়াতে হয়তো ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পড়তে পারছে, 1 2 3 এরকম করে ছিল এটা। তারপরে দেখা যাচ্ছে অন্যান্য দেশে তো বাংলা অ্যালফাবেট চিনে না। পাকিস্তানে যখন যাই, পাকিস্তানের ওরা দেখা যাচ্ছে বেঙ্গলি অ্যালফাবেট চিনে না, অক্ষরগুলো চিনে না, নাম্বার চিনে না, ওরা ইন্ডিয়া মনে করতেছে। ইন্ডিয়া চাই হো, আমি বলছি, না ইন্ডিয়া না, আরে বাংলাদেশ, আর তুমি তো আমার ভাই হো, ঠিক আছে। পরে দেখা যাচ্ছে আপ্যায়ন করতেছে। তো এরকম অন্যান্য দেশও, ইরানও যখন গেছি, আফগানিস্তানে যখন গেছি, আফগানিস্তানেও বাংলাদেশ থেকে শুনে অনেক অবাক হলো। আর কিছু কিছু দেশে তো বাংলাদেশ চিনেই না। সেন্ট্রাল এশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তানে অনেক মানুষ বাংলাদেশ চিনে না, তারা মনে করতেছে বাংলাদেশ পার্ট অফ ইন্ডিয়া। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমি তাদেরকে যখন চিনাইছি যে না, বাংলাদেশ ইজ নট পার্ট অফ ইন্ডিয়া, ইটস এ নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া। আর মানে তখন বাংলাদেশের ফেমাস যে ব্যাপারগুলো আছে সেগুলো বললাম, যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ হ্যাজ দি ওয়ার্ল্ডস লংগেস্ট ন্যাচারাল আনইন্টারাপ্টেড সি বিচ, তারপর লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। বললাম যে তুমি গুগল করো, এখনই চলে আসবে। তখন ওদের সামনে থেকে গুগল করে যখন দেখিয়েছি, তাহলে ও আচ্ছা আচ্ছা। তারপর অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশের কথা চিনে না, বাট যখন বললাম যে তোমাদের এখানে কিন্তু দেখবা এক্সপোর্ট মানে ইম্পোর্ট হয়ে যেসব কাপড় আসে অনেক ভালো ব্র্যান্ডের, হ্যাঁ, রিনাউন্ড লাক্সারি ব্র্যান্ড, এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ। ও তখন আর বলছে, ও হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি মেড ইন বাংলাদেশ লেখা ছিল, এখন চিনতে পারছি কোনটা, ঠিক আছে। তো এইভাবে রিপ্রেজেন্ট করাটা, চিনানোটা, তো আমার কাছে এটা একটা প্রাউড ফিলিং। একইভাবে দেখা যাচ্ছে যখন যেসব দেশে প্রবাসীরা ছিলেন সবচেয়ে বেশি, ধরুন মিডল ইস্টে অনেক প্রবাসী আছেন, ইউএইতে, সৌদি আরবিয়াতে, তো ওই জায়গায় গিয়ে যখন আমি বাংলাদেশের নাম্বার প্লেট নিয়ে রাইড করছি, বা যখন একজন থেকে দুজন থেকে চারজন জানতে পেরেছে যেরকম একজন বাঙালি মোটরসাইকেলিস্ট এসেছে, বাইক নিয়ে এসেছে, তখন দেখা যাচ্ছে যেভাবে একটা মানে সেলিব্রিটি ফিল, যে সবাই আমার সাথে মানে ঘিরাই ফেলছে, আমাকে ঘিরে এসে সবাই আমার সাথে গল্প করতেছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই এনজয়িং মনে হয়েছে, অ্যান্ড ডেফিনেটলি খুবই প্রাউড ফিল হচ্ছিল। অ্যান্ড তারাও কিন্তু আমাকে অনেক সাহস দিয়েছে, ভাই আপনি কেমনে করছেন, কেমনে পারছেন, কেমনে সাহস হয়েছে আপনার, এই আর কি। তো এগুলো ভালোই লাগে, এনজয় করি। ইন্টারন্যাশনাল লাইসেন্স যেটাকে আমরা বলে থাকি, আসলে যদি কেউ আসলে ইন্টারন্যাশনাল ট্যুর দিতে চায়, তো সেক্ষেত্রে এই লাইসেন্সটা পাওয়ার ওয়ে কি, বা আপনি কিভাবে আপনার ট্যুরগুলো করেছেন? আচ্ছা, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স টার্মটা ভুল, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট। আচ্ছা, ঠিক আছে। তো লাইসেন্স আর পারমিটের মধ্যে একটু ব্যবধান আছে, তো সেটাতে না যাই। যদি আমি বলি পারমিট, ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের প্রথম যে রুলস, সেটা হচ্ছে আপনার লোকাল ড্রাইভিং বা ড্রাইভার্স লাইসেন্স থাকতে হবে। সো বাংলাদেশি ড্রাইভার্স লাইসেন্স যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের জন্য অ্যাপ্লাই করার উপযোগী। তো আপনি অ্যাপ্লাই করলে ইটস ভেরি সিম্পল, 7 থেকে দেখা যাচ্ছে 14 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। খুব বেশি প্রাইস না, আগে ছিল 2500 টাকা, এখন সম্ভবত 4700 টাকা। এমার্জেন্সি নিতে চাইলে আরও ফিস বাড়িয়ে দিলে আপনাকে আরও কম সময় দিবে। তো এটা বেসিক্যালি নিতে হবে আপনার অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, একমাত্র আচ্ছা বাংলাদেশে তারাই অথরাইজড যারা কিনা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট ইস্যু করতে পারবে বাংলাদেশি লাইসেন্সের উপর বেস করে। তো এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ওয়ার্ল্ড বডি আছে একটা, এফআইএ এবং এআইটি, তারা হচ্ছে বেসিক্যালি অথরাইজ করেছে ইস্যু করার জন্য, এবং সেটা অটোমোবাইল অ্যাসোসিয়েশনের কাছে সে অথরাইজেশন আছে বা তারা মেম্বার বলে এই ড্রাইভিং লাইসেন্সটা ইস্যু করতে পারতেছে বা ড্রাইভিং পারমিটটা। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু মেজরিটি অফ দ্য পিপল ইন বাংলাদেশ আমরা মনে করি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট মানে হচ্ছে হ্যাঁ আমি এখন সব দেশে চালাতে পারবো। সো একটা জিনিস হচ্ছে 80% অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড তাদের কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট লাগে না। এন্টায়ার ইউরোপ, এন্টায়ার আমেরিকা, সাউথ আমেরিকা কোথাও আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট লাগবে না বাংলাদেশিদের জন্য, যদি আপনি ট্যুরিস্ট ভিসায় সেখানে যান এবং আপনার ড্রাইভার্স লাইসেন্স যেটা বাংলাদেশের সেটা যদি ইংলিশে হয়ে থাকে। আর আমাদের ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু ইংলিশে পুরোপুরি সম্পূর্ণভাবে, সমস্ত ডিটেলস কিন্তু ইংলিশে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মানে কখনো লাগবে না। ইভেন ইন্ডিয়ানরাও যদি বলেন, বা আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, তারা আমেরিকাতে গিয়েছে, রেন্ট করছে গাড়ি, দেখা যাচ্ছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিছে। তো কিছু কিছু দেশে আবার ওদের দেশের যে রোডস অ্যান্ড ট্রাফিক ল আছে ওখানে মেনশন থাকে যে ওরা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট প্রেফার করে। যেমন থাইল্যান্ড, কথার কথা, থাইল্যান্ডে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট লাগবে, বাট মালয়েশিয়াতে লাগবে না। আবার পাশের দেশ ইন্ডিয়া 50-50, ওদের অ্যাজ পার ল ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট ম্যান্ডেটরি, কিন্তু আপনি যদি নাও রাখেন ম্যানেজ করে নিতে পারবেন। তো আমার একটা কথা হচ্ছে, মানে আমি এই যে লাস্ট 10টা দেশের ট্রিপে গিয়েছি, আমি কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করে যাইনি। আচ্ছা, আর মজার কথা হচ্ছে যখন আপনি বাংলাদেশ থেকে নিজস্ব যানবাহন নিয়ে যাবেন, আমার কোথাও ডকুমেন্টসও চেক করেনি। মানে সবাই স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছে যে একটা মানুষ বাংলাদেশের নাম্বার প্লেট দিয়ে বাইক চালাচ্ছে, তার মানে হি হ্যাজ এভরিথিং। না হয়তো সে এত সাহস করে রাস্তায় নামার কথা না, বিশেষ করে যেগুলো স্ট্রিক্ট ট্রাফিক লওয়ালা যেসব দেশ আছে, ধরেন ইউএই খুবই স্ট্রিক্ট,
আপনি চাইলেই রাস্তা পারাপার হতে পারবেন না, ফাইন হয়ে যাবে এমন দেশ। আপনার দেখা যাচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে পার হইতে হবে, বাটন প্রেস করতে হবে, গ্রিন সিগন্যাল হবে, তারপর আপনি হেঁটে পার হবেন। আর রেড লাইট ভাঙা তো বাদ দিলাম। তো এমন দেশেও কিন্তু আমাকে কোনো পুলিশ কিন্তু আটকায়নি, কারণ ওরা সিসিটিভি ক্যামেরাতে কিন্তু কন্টিনিউসলি মনিটর করতেছে। ওরা যখন দেখছে যে হ্যাঁ ফরেন নাম্বার প্লেট, তার মানে যেহেতু রুলস, সে উল্টাপাল্টা লেন মেনটেন করতেছে না বা ঠিক মতো চালাচ্ছে না, জেনে আসছে, সো হ্যাঁ ডেফিনেটলি আছে। সো এই জিনিসটা কিন্তু আমি পেয়েছি। আর এক জায়গায় আমাকে শুধু একদিন চেক করেছে, সৌদি আরেবিয়াতে আমি যখন মক্কা থেকে রিয়াদ ফিরছিলাম, ওদিন একটা কড়া চেকপোস্ট বসেছিল, সবারটাই চেক করতেছে। তা আমাকে বলতেছে মুলকিয়া, মানে কাগজ, গাড়ির কাগজ। আমি বললাম যে আমি বাইরে থেকে আসছি বাংলাদেশের, কই লাইসেন্স। পরে লাইসেন্স দেখালাম, বাংলাদেশ, ওকে ওকে গো, ঠিক আছে, তো ছেড়ে দিয়েছে। তো ওইটাও ফর্মালিটি, নাহলে এই 6.5 মাসে একবারই চেক করছে আমার, তাও ওই লাস্টের সময়। এই ধারাবাহিকতা একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এক বিএসএফ জওয়ানের সাথে আপনার বেশ একটা ছোট্টখাটো বাকবিতণ্ডা আমরা দেখেছিলাম। ওইখানে আমরা যে কথাগুলো শুনেছি, মেবি আপনাকে সে তুই বা তুমি করে বলেছিল এবং আপনি এটাতে রিয়্যাক্ট করেছিলেন। ঘটনাটা আসলে কী হয়েছিল আমরা একটু ছোট্ট করে জানতে চাই। আচ্ছা, ঘটনা হচ্ছে এটা আমার 2022-এর ভিডিও আমি 2024-এ আপলোড করেছিলাম। তো 2022-এ আমি যখন অল ইন্ডিয়া ট্রিপ শেষ করে আমার দেশে ফিরছিলাম, তো বেনাপোল পেট্রাপোল বর্ডার দিয়ে যেহেতু বের হয়েছি, আমার ওই বর্ডার দিয়ে আবার ফেরা হচ্ছিল। তো ইন্ডিয়ান সাইডে, পেট্রাপোল সাইডে আমি যখন আসবো, মানে ব্যাক করতেছি, তখন হচ্ছে অ্যাজ পার রুলস আমাদের কী করতে হবে, আমাদের ইমিগ্রেশন করতে হবে, তারপর কাস্টমস। আমরা যখন হেঁটে পারাপার হই, তখনও কিন্তু আমাদের আগে ইমিগ্রেশন হয়, তারপর কাস্টমস হয়। তো বাইকের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন, কারণ বাইক আপনার কিন্তু আগে ডিক্লেয়ার করতে হবে যে আপনি বাইক নিয়ে আসছেন। সো বাইক যখন আপনি ডিক্লেয়ার করবেন যে বাইক নিয়ে আসছেন, স্বাভাবিকভাবে আমি বাইক নিয়ে তো আর লাইনে দাঁড়ানো সম্ভব না। ধরেন হয়তো বা যারা বাই রোড বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ আছে, আমরা জানি যে এখানে কিছু সিরিয়াল মেনটেন করতে হয় ইমিগ্রেশনের জন্য। তো আমি তো আর বাইক নিয়ে ইমিগ্রেশনের সিরিয়ালে, মানে মানুষের মাঝামাঝি বাইক রাখতে পারবো না, এটা পসিবল না। আর অনেকেই কিন্তু যারা বিএসএফ আছে তারা কিন্তু বাইক নিয়ে আসা যাওয়াটার সাথে অভ্যস্ত না, কারণ এই বর্ডার দিয়ে খুব বেশি মানুষ আসা যাওয়া করে না। বাংলাদেশ থেকেও হাতে গোনা মানুষ কিছু আছে যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছে নিজের বাইক নিয়ে। তো ওরা বুঝতেছে না যে আমি আসলে কী জন্য আসছি বাইক নিয়ে। তা আমি বললাম যে আমি বাইক নিয়ে আসছিলাম, আমি ফিরতেছি, তো আমি আগে কাস্টমসে যাব, বাইক ডিক্লারেশনের কথা বলবো, পরে ওরাই আমাকে বলবে যে হ্যাঁ কাস্টমস করে এরপর ইমিগ্রেশন করো, তাহলে ইজি হবে প্রসেসটা। কারণ আমার তো বাইক অনেক মাল সামান আছে, এগুলো তো দেখা যাচ্ছে আমি রেখে যেতে পারবো না, আগে কাস্টমসের পার্টটা ক্লিয়ার করে তারপর ইমিগ্রেশন হবে। তো আমি ওটাই ওকে বুঝাচ্ছিলাম। তো সে শুরু থেকে আমাকে দেখা যাচ্ছে প্রথমে আপ বলতে বলতে সে তু করে বলা শুরু করছে। তো 2-3 বার 4 বার কিন্তু সে আমাকে বলতেছে তুই, আমি সেটা নিয়ে খুব বেশি মাথায় নিইনি। হঠাৎ করে আমার কাছে বলছে সে বারবার একই কথা বলতেছে। আমি তাকে বুঝাইছি যে আমি জানি তুমি হয়তো বা জানো না প্রসেসটা বাইক নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে, আমি আসা যাওয়া করি রেগুলার, আমার জানা আছে, তোমার টেনশন করতে হবে না, আমি যেভাবে করতে হয় সেভাবে করছি, তোমরা জাস্ট আমার বাইকটা পাহারালো, এতটুকুই হলেই হবে, বাইকটা এখানে রেখে যাচ্ছি। তো তখন সে বলতে যে মানে কি একটা যেন বললো যে না এই সেই। তা বললাম যে ভাই তুমি আমাকে তুই করে বলতেছো কেন বারবার, আমি আপনাকে আপনি করে বলতেছি, হ্যাঁ মানে এইভাবে বলছে मैं आपको आप करके बोल रहा हूँ, आप मुझे तू क्यों बोल रहे हो। তো সে বলছে তো क्या बोलूं, तू नहीं बोलो तो क्या बोलूं, মানে এইভাবে একটা কথা, মানে দেখা যাচ্ছে তর্ক বিতর্ক শুরু হয়। তো পরে সিনিয়র যারা আছে তারা ইন্টারভিন করছে, তারা ইন্টারভিন করার পর তারা বলছে কী হয়েছে। আমি বললাম যে সে আমাকে তু করে বলতেছে, সে আমার বলার কে এটা, আমি তো তাকে সম্মান দিয়ে কথা বলতেছি। তো অ্যাকচুয়ালি যেটা ল্যান্ড বর্ডার সাইডে আমাদের দেশ থেকে বলেন বা ওই পার্ট থেকে এই পার্ট থেকে, কিন্তু আমরা ল্যান্ড বর্ডার কেন ইউজ করি, এটা হচ্ছে কস্ট কাটিং একটা মেথড। বাই এয়ার যাওয়া হচ্ছে এক্সপেন্সিভ, তুলনামূলক বাই রোড ক্রসটা যেটা আমাদের সব দিকে ইন্ডিয়া, আমরা দেখা যাচ্ছে কস্ট কাট করার জন্য বাই রোড যাওয়ার চেষ্টা করি। তো এই বাই রোড যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধরনের মানুষই তো আসা যাওয়া করে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন ক্লাসের। তো আনফর্চুনেটলি ইন্ডিয়ান সাইডে যারা আছে তারা সবাইকে একইভাবে ট্রিট করে, একই ক্লাসের ধরে। তো এটা হচ্ছে একটা মানে নেগেটিভ সাইড আমাদের, আমি যেটা মনে করি যে সবাইকে আমরা যখন দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়া যাচ্ছি, আমরা সবাই দেখা যাচ্ছে চেষ্টা করি একটু তাড়াতাড়ি যাওয়ার, তাড়াহুড়া করার, রুলস ব্রেক করার চেষ্টা করি, বা আমরা মাঝে মধ্যে একটু ঘুষ খাওয়াই যেন একটু আমাকে লাইনটা তাড়াতাড়ি পার করে দাও। তো এই অভ্যাসগুলো দেখা যাচ্ছে আমরাও কিছুটা করেছি নষ্ট, আর ওরাও অভ্যস্ত হয়ে গেছে, এবং এই কারণে ওরা সবাইকে ওই তু মানে বলে অভ্যস্ত হয়ে গেছে, আমাদের সবাইকে একইভাবে ট্রিট করে। আমি তখন বললাম যে সবাইকে তো এক ভাবলে হবে না, আমি তো রাস্তা থেকে উঠে আসিনি, হ্যাঁ তোমার বুঝতে হবে
সবার সাথে কিভাবে কথা বলতে হয়। আমি একজন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, তোমার দেশে আমি একজন ফরেনার, তোমার মিনিমাম প্রোটোকল মেনটেন করতে হবে কথা বলার। তো এই জিনিসটাই আমি তাকে বোঝাই বলছি আর কি বেসিক্যালি। তো এটা নিয়ে আসলে ঝামেলাটা হয়েছে। আর পরে যারা আমি ইমিগ্রেশন কাস্টমস করে আসছি, আমার কাছেও মনে হচ্ছে না আমি একটু বেশি বলে ফেলছি, কারণ সে নিশ্চয়ই ঝাড়ি খেয়েছে সিনিয়রদের কাছ থেকে। পরে বললাম যে আমি ওরা বললাম যে আচ্ছা বাদ দাও, আমি একটু বেশি করে ফেলছি, এইটাই আর কিছু না। পরে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। বাট আনফর্চুনেটলি কী হয়েছে, এই ভিডিওটা এত ভিউজ হয়েছে, এই ভিডিওটা ঘুরতে ঘুরতে বিএসএফ হেডকোয়ার্টার পর্যন্ত চলে গেছে, যেটা আমার জানা ছিল না। তো আমাকে হঠাৎ করে এই ছেলে কেমনে কেমনে খুঁজে বের করছে ইনস্টাগ্রামে, যে বিএসএফ জওয়ান যে ছিল, সে আমাকে পরে বলতে যে প্লিজ ভিডিও ডিলিট করো, তোমার ক্যাপশনে লেখা যে বিএসএফ ডাজ নট নো দ্য প্রসেস। তো তুমি এটা পুরো বিএসএফকে বলতেছো, আমার ভুল হলে তুমি আমাকে বলো, কিন্তু তুমি বিএসএফ লিখে দিচ্ছ, এখানে ঝামেলাটা হয়ে গেছে, আমার তো চাকরি নিয়ে টানার নেই। তা আমি বললাম দেখো ভিডিওটা ডিলিট করতে পারবো না, তা আমি থাম্বনেলটা চেঞ্জ করে দিচ্ছি, একটু কিছুটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি পরে কিছুটা চেঞ্জ করে দিলাম আর কি। তো পরে বুঝতে পারছি না, এটা মোটামুটি বিএসএফ হেডকোয়ার্টার পর্যন্ত গেছে এবং এটা ওরা আমলে নিছে। এরপর যতবার আমি ল্যান্ড বর্ডার ক্রস করছি, আমি কাউকে তু বলে মানে বরং স্যার বলে বলে ডাকতেছে, তু তো বলেই না, স্যার স্যার বলতেছে। এখন হয় এটার এফেক্ট, অথবা একটা কন্টিনিউশন ওদের হয়তো বা কোনো ট্রেনিংয়ের মাধ্যমে হয়েছে, যে কোনো কারণে হতে পারে। বাট আমি পরে আর এক্সপিরিয়েন্সটা পাইনি। মাজদাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি যারা নতুন রাইডার, যারা ইন্টারন্যাশনাল ট্যুর দিতে চান, তাদের আজকের এই পর্বটা অনেক বেশি উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নতুন কোনো অতিথি নিয়ে অন্য এক সময় আমাদের সাথে অবশ্যই আবার দেখা হবে, নতুন কোনো রাইডার নিয়ে। আল্লাহ হাফেজ।